সেট হয় কিন্তু কষ্ট একটু পরিষ্কার রাখার লাগবে কিন্তু ওটা আবার সাদা দিবে চামড়া উঠে মাশাআল্লাহ বাগান বিলাস গাছে প্রচুর চড়ুই পাখি এসেছে খেয়াল করেন উড়ে যাবে এখনই আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা জানাচ্ছি তো বিকেলবেলা ছাদে এসেছি তো গেটের কাছে এসেই দেখলাম যে বাগান বিলাস গাছে প্রচুর চড়ুই পাখি বসে আছে তো ওরা বুঝতে পেরেছে তো উড়ে চলে গেল আজকেও বিকেলবেলা ছাদে আসা হয়েছে গাছে পানি দেওয়া হবে দেখে তার সঙ্গে আমি গাছের কিছু ফ্রুটস তুলে নেব মাশাআল্লাহ খেয়াল করেছেন আমাদের কলা গাছটা বেশ বড় হয়ে গিয়েছে গত এক ব্লগে তানিয়া হক উনি কমেন্ট করে জানতে চেয়েছে যে কলা গাছটা যে আছে আমাদের ছাদে সেটা কোন জাতের তো আমরা সেটা জানি না কোন জাতের কারণ এটা নিচে থেকে হয়েছে আর তেজপাতা গাছটা উনি দেখতে চেয়েছিল আসলে আমি একটা ব্লগে দেখিয়েছিলাম যে ছাদের গাছের তেজপাতা তুলে আমি রোদ্রে শুকাতে দিয়েছিলাম আর এই যে এটা করম চা গাছ নাসিমা ক্রিয়েশন থেকে আপু দেখতে চেয়েছিল তো কাটিং করে দেওয়ার পরে এখন নতুন করে কুশি গজিয়েছে আর আপু সুইট লেমনের গাছটা দেখতে চেয়েছিল তো আপু খেয়াল করো সুইট লেমন গাছের অবস্থা খারাপ আমার ছোট দেবর গাছে কলম করতে গিয়ে গাছটা একদম মরে গিয়েছিল নতুন করে কুশি গজানো শুরু করেছে আসলে ও বুঝতে পারেনি মাদার যে ডাল সেটাতেই ও কলম করতে গিয়েছিল ও কলম করার পরে আমাদেরকে নিচে গিয়ে বলতেছে তো যাই হোক ওই ডালটা তো মারা গিয়েছে পুরোটাই তার সঙ্গে পাশে যে ডাল ছিল সেগুলোও মারা গিয়েছিল এখন নতুন করে কুশি গজিয়েছে তো দেখা যাক কী হয় আর এবার দেখছি সবেদা গাছের সবেদাগুলো বড় না হতেই পিছনের দিকে কেন জানি ফেটে ফেটে গিয়েছে অসংখ্য ধন্যবাদ আপু তোমাদেরকে ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য ভালো থাকবেন আমার বর গাছে পানি দিচ্ছে আর আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি ছাদের গাছের ফলগুলো শেষ হয়ে যাচ্ছে তো আমার ফ্রেন্ডের ছেলে ওরা ছাদের গাছের ফল খেতে চেয়েছিল তো আজকে আমি ফল একটু তুলে নেব না হলে শেষ হয়ে যাবে আজকের ব্লগে আমি দেখাবো আমার সংসারের খুব গুরুত্বপূর্ণ একটা প্রয়োজন পূরণ হয়েছে তার সঙ্গে বড় ভাই এসেছে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন তো আমি গাছের ফল তুলে নিলাম আর খেয়াল করেছেন মাশাআল্লাহ দুটো ঘুঘু এসে বসে আছে আমি কিন্তু অনেক কাছে গিয়ে ওদের ভিডিও করে নিচ্ছি তারপরও ওরা উড়ে যায় না তো আমার বরকে বললাম একটু খাবার দাও তো আমার বর আবার খাবার দিচ্ছে আচ্ছা গত ব্লগে কাউসার হোসেন উজ্জ্বল উনি কমেন্ট করেছিল কমেন্টটা পড়ে যেটা বুঝতে পারলাম যে উনি আমার ছাদ বাগান খুব পছন্দ করেন আর ওনারও একটা ছাদ বাগান আছে আর রিসেন্টলি উনি কতগুলো ফলের গাছ কিনেছেন তো ফলের গাছগুলো জিও ব্যাগে লাগাবে কিন্তু বুঝতে পারতেছে না যে জিও ব্যাগের পরিমাণটা আসলে কতখানি হবে অসংখ্য ধন্যবাদ ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য আমাদের ছাদ বাগানে যতগুলো ফলের গাছ লাগানো হয়েছে বেশিরভাগই তো জিও ব্যাগে আর প্রত্যেকটা জিও ব্যাগের পরিমাণ 15 লিটারের আচ্ছা এখন একটা জিনিস শেয়ার করব আয়েশা সিদ্দিকা 9280 আইডি থেকে আপু আমাকে পাঠিয়ে দিয়েছে আমি যে পাইপ দিয়ে ল্যাম্প বানিয়েছিলাম আপু আমার দেখে বানিয়েছে তো আপু ছবি আর ভিডিও পাঠিয়ে দিয়েছে ভাবলাম একটু আমার ভিডিওতে শেয়ার করি তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর আপু যে ফুলগুলো নিয়ে সাজিয়েছে সেগুলো এমএন ব্লক থেকে নিয়ে সাজিয়েছে তো ফুলগুলো দিয়ে অনেক সুন্দর লাগছে ল্যাম্পটা আচ্ছা একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি মাশাআল্লাহ আমার বর কি করতেছে চলে এসেছি কিন্তু নেক্সট ডে সকালবেলা সকালে নাস্তার প্রিপারেশন চলছে তো
তো আমার বর আমাকে হেল্প করতেছে। অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। আর মাঝে মাঝে যে হোয়াটসঅ্যাপে কথা হয় আপনার সঙ্গে, আমার কিন্তু খুব ভালো লাগে। কিছু কিছু আপু আছে যাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে আমার প্রায় টাইম কথা হয়, আমার খুব ভালো লাগে। আচ্ছা, এখন আরেকটা জিনিস শেয়ার করব। গত ব্লগে আমি যে শাক রান্না করেছিলাম এই সাদা ফ্রাই প্যানে, তো মতিয়া 891 আইডি থেকে উনি জানতে চেয়েছে যে আমি এই ফ্রাই প্যানটা কোথা থেকে নিয়েছি আর কত দাম নিয়েছে। প্রথমত অসংখ্য ধন্যবাদ ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। আর এই ফ্রাই প্যানটা নিয়েছিলাম আমি বেস্ট বাই থেকে, 1550 কি 1650 এরকম দাম নিয়েছিল, ঠিক মনে পড়তেছে না। আপনি বেস্ট বাইয়ে চায়ে দেখতে পারেন। এটা কিন্তু খুব ভালো একটা ফ্রাই প্যান। আমার কাছে তো এতগুলো ফ্রাই প্যান ইউজ করেছি, এটার মতো ভালো কিন্তু পাইনি। এদিকে কথা বলতে বলতে অনেক কাজ কিন্তু করে নিয়েছি। তো আমার বর আলু ম্যাশ করে দিয়েছিল, এখন আমি বেশ পরিমাণে মরিচ, তো এতগুলো মরিচ দেখে আবার ভয় পাবেন না, কারণ এই মরিচগুলোর একদমই ঝাল নাই। আজকের আলুর ভর্তা একটু স্পেশালভাবে বানাবো। তো আমি ভালোভাবে মরিচগুলো কষলে নেওয়ার পরে সরিষা তেল দিয়ে দিলাম। আর স্পেশাল কেন বলছি খেয়াল করেন আমি কি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিলাম। আসলে আমরা যেহেতু ভর্তার মধ্যে পেঁয়াজ খাই না, তো অনেক আপুরা কিন্তু কমেন্ট করে আর বলে যে তোমরা ভর্তার মধ্যে পেঁয়াজ খাও না। কাঁচা পেঁয়াজ যেহেতু বাচ্চারা পছন্দ করে না, এটা যখন আমি ভিডিওতে বলেছি তখন অনেক আপু আন্টিরা বলেছে যে পেঁয়াজ বেরেস্তা করে ভর্তার মধ্যে দিতে। তো আজকে আমি পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে ভর্তাটা বানিয়ে নিয়েছি। আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। তো সকালে নাস্তার জন্য আলু ভর্তা, বেগুন ভাজি, তারপর এই যে আমাদের ঝাল পোলাও। আজকে কিন্তু শুক্রবার, স্পেশাল ডে। তারপর আবার বড় ভাই এসেছে, আমার বড় ভাসুর। তো আমরা টেবিলে চলে এসেছি। বাবাকে আগেই খাবার দিয়ে দিয়েছিলাম, বাবার খাওয়া প্রায় শেষের দিকে। খুব সকালে ভাইয়া এসেছে, এসে একটু রেস্ট নিয়েছে। তো বাবার লেট হয়ে যাচ্ছিল, এই জন্য বাবাকে আগে খাবার দেওয়া হয়েছে। চেয়েছিলাম একসঙ্গে খাবার আমরা খাবো, কিন্তু বাবার অনেক লেট হয়ে যাচ্ছিল। বাবা যেহেতু এখন সব সময় বাসায় থাকে, তার কিন্তু বাসায় একঘেয়েমি হয়ে গিয়েছে। তো আমরা এখন সকালে নাস্তা করে নেব। বাবার ঢাকা খোলা হচ্ছে, তো ঠান্ডা হয়ে যেতে পারে। আগে বলবো না, আমি তো বাবা নিজেই বলতেছিল সেটা বেশ কিছুদিন আগে, যে ঢাকায় গেলে আমি সবার বাসায় একটু ঘুরতাম। তো ভাইয়া এসেছে বাবাকে নেওয়ার জন্য। আর এখন যেহেতু দিনাজপুরের শীত, আমার মনে হয় ঢাকায় গেলে বাবার জন্য ভালো হবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, কে আমাদের বাসায় এসেছে আর চলে যাচ্ছে, একটু খেয়াল করেন, ওই যে যাচ্ছে কে, খেয়াল করেছেন? আচ্ছা, দেখে কি মনে করেছেন? এতক্ষণ ধরে তো নিশ্চয়ই গেস করেছেন যে কে হতে পারে। আচ্ছা, এই বিষয়ে আমি একটু পরে কথা বলবো। তো এদিকে আলহামদুলিল্লাহ নাস্তা খাওয়ার পরে আমি এখন রং চা বানিয়ে নিয়েছি। তো চা নিয়ে আমি এখন টেবিলে চলে যাব। আর ন্যাচারাল কনভারসেশন আমি রেখেছি, আপনারা একটু কষ্ট করে শুনে নিন। এই বারান্দাটা একটু চওড়া আছে, আর ওই বারান্দাগুলো একটু ছোট করছে, বিছানা শুধু রুমটা একটু বড় করছে। আসলে রুমটা একটু বড় আছে, এই বড় মানে কি এই এটা স্পেসিয়াল করে দেওয়াতে এই 10-11 মধ্যে আমার বাসাটা দেখা যাবে আগে। আচ্ছা, ন্যাচারাল কনভারসেশন শুনে কিছু বুঝতে পেরেছেন? ভাইয়া আমাদের কি দেখাচ্ছিল? আলহামদুলিল্লাহ ভাইয়াদের নতুন ফ্ল্যাট, তো ভিডিও করে নিয়ে এসেছে, সেটাই আমরা দেখতেছিলাম। ভালো বেশি রিফ্লেক্ট হয়, কিন্তু কষ্ট একটু পরিষ্কার রাখার লাগবে, কিন্তু ওটা আবার সাদা দিবে না, ঠিক আছে এখন ওরকমই ছিল। হ্যাঁ দেখছিলাম, পাঠিয়ে দিয়েছিলেন যে এর আগে। হ্যাঁ ওটাই তোর নামে আছে।
আচ্ছা, আমরা সবাই মিলে এখন চা খেয়ে নেব। আর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন। ওকে, গত ব্লগে ব্লু অ্যাঞ্জেল ক্রাফট 9173 আইডি থেকে কমেন্ট করেছিল। কমেন্টটা পড়ে যেটা বুঝতে পারলাম, উনি ইন্ডিয়ার আসাম থেকে আমার ভিডিও দেখেন, আর আমি যে ওকে বলি ওনার সেটা শুনতে ভালো লাগে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। ভালো থাকবেন। ওকে, আচ্ছা, আমি রান্নাঘরে চলে এসেছি, কিছু কাজ করব। তার সাথে আমি এখন বলি যে তখন যে আমি বললাম একটু খেয়াল করেন কে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে আমি একজন খালা পেয়েছি। আপনাদের মনে আছে গত ব্লগের আগের ব্লগে আমি বলেছিলাম যে আমার বরের উপরে অনেক প্রেশার পড়ে গিয়েছে আর কাজের লোক পাওয়াই যাচ্ছে না। ঠিক সেই ব্লগটা আমি যেদিন আপলোড করেছি তার 1-2 ঘন্টা পরেই একটা কল এসেছিল আমার বরের কলিগের ওয়াইফ। আচ্ছা, এটা বিষয়ে একটু পরে কথা বলি। তো আমি ছোলা সেদ্ধ করতে দেব। তো ছোলাটাকে বেশি নরম করার জন্য আমি খাবার সোডা দিয়ে থাকি 1 চিমটি পরিমাণ, একটু খেয়াল করেন। এইভাবে দিয়ে দেখবেন ছোলাটা কিন্তু অনেক সফট হয়। যেহেতু বাবার শক্ত খেতে প্রবলেম, তো বেকিং সোডা দিলে বা খাবার সোডা দিলে তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। আচ্ছা, এখন বলি যে খালা আমি কিভাবে পেলাম। সেদিন ভিডিওটা আপলোড করার 1-2 ঘন্টার মধ্যেই কল আসে আমার বরের কলিগের ওয়াইফের। তো ভাবি ফোন করে বলল যে একজন কাজের লোককে ভাবি পাঠাবে, সন্ধ্যার পরে আসবে। তো যাই হোক, সন্ধ্যার পরে এসেছিল উনি। তো ওনার সঙ্গে কথা বলার পরে কি কাজ করাবো না করাবো সব ভালোভাবে বলে দেওয়ার পরে উনি কাজ করতে রাজি হয়েছেন। আমি যেমন বলেছিলাম যে দুটো কাজে 2000 টাকা, তো উনি রাজি হয়েছেন। কিন্তু সমস্যা একটাই যে ওনার বয়স একটু বেশি, তো ওনাকে দিয়ে কাজ করাতে আমি একটু আনইজি ফিল করছি। আজকে ধরে 2য় দিন উনি আমার বাসায় কাজ করলো। সকাল সকাল আসে উনি, সকাল 8টার মধ্যেই চলে আসে আর 10টার দিকে চলে যায়। দুটো কাজ 2 ঘন্টা, আসলে বয়স যেহেতু একটু ধীরে ধীরে কাজ করে। তো সকালের নাস্তা আমি ওনাকে খাওয়াবো, এটা আসলে বেতনের মধ্যে না। আমি ওনাকে বলেছি, আসলে আমার বিবেকে বাধে না যে সকালবেলা আমরা নাস্তা করব আর একটা মানুষ না খেয়ে থাকবে, যার কারণে আমি ওনাকে বলেছি যে সকালের নাস্তা আপনি আমার এখানে করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আমার বিশ্বাস আপনারা সবাই দোয়া করেছিলেন আমি যেন একজন হেল্পিং হ্যান্ড পাই। তো আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে। আর আমার বরের কলিগের ওয়াইফ ভাবিকেও অসংখ্য ধন্যবাদ, কারণ ভাবির মাধ্যমেই আমি খালাকে পেয়েছি। কথা বলতে বলতে আমি আদা পেস্ট করে নিয়েছি। আজকে আমি ব্লেন্ডারের মধ্যেই সরিষা তেল দিয়ে পেস্ট করেছি। গত ব্লগে যে আমি রসুন পেস্ট করেছিলাম তখন নাসিমা আপু বলেছিল যে ব্লেন্ডারের মধ্যে সরিষা তেল দিলে ভালোভাবে মিক্সড হয়। তো আজকে কিন্তু আমি তাই করেছি। আর এখন ধনেপাতা চাটনি করতেছি। গত ব্লগে দেখিয়েছিলাম যে অনেকগুলো ধনেপাতা নিয়ে এসেছিল। তো ব্লেন্ডারের মধ্যে আমি কুচি কুচি করে কেটে দিয়েছি, লবণ, চিনি, কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। খালা তো পেয়েছি আমি আলহামদুলিল্লাহ, কিন্তু বয়সটা একটু বেশি দেখে আমি ওনাকে দিয়ে কাজ করাতে একটু আনইজি ফিল করতেছি। তো কিভাবে কাজ করাবো, কি বলবো, ঠিক সেভাবে আমি নিজেও বুঝে উঠতে পারতেছি না। হয়তো বা একটু সময় লাগবে, তো আপনারা আমাকে একটু আইডিয়া দিন। আসলে কখনো এইভাবে হেল্পিং হ্যান্ড রাখা হয়নি, যার কারণে আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না। তো ধনেপাতা চাটনির মধ্যে আমি এখন জলপাইয়ের পেস্ট দিয়ে দিচ্ছি। এটা আমি করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। তার সঙ্গে কিন্তু একটু লেবু চিপে দিয়েছি। আর ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় আমি তো লবণ, কাঁচামরিচ আর চিনি দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। গত ব্লগে আমি দেখিয়েছিলাম যে বাইরে গিয়েছিলাম আর পেয়ারা নিয়ে এসেছি। তো আমরা বাইরে গিয়ে ডিম খেয়েছিলাম, তো ওখানে শুনলাম যে ডিমের দাম কমে গিয়েছে।
280 টাকা করে খাঁচা। তো এক খাঁচায় তো 30টা করে ডিম থাকে। তো আমি আমার বরকে বললাম যে এক খাঁচা ডিম নিয়ে আসিও। তো সে আবার সকাল সকাল ডিম নিয়ে এসেছে। আজকে রান্নাবান্নার সেরকম খুব একটা ঝামেলা নাই, কারণ বড় ভাই যদিও এসেছে কিন্তু ভাই যাবে এখন আমার শাশুড়ির ওখানে, আমার ছোট ননদের বাসায়। তো বাবাকে সঙ্গে নিয়ে যাবে। তো বাবাকে সকাল সকাল গোসল করে দেওয়া হয়েছে। তো আমার বর কাপড় পরিয়ে দিচ্ছে। যেহেতু বাবা আর ভাইয়া খাবে না, এজন্য আমি রান্নাবান্না কিছু করব না। তুর্য বলল যে ও পোলাও খাবে, একটু পোলাও রান্না করে নেব। সকালবেলা যদিও রান্না করেছি কিন্তু সেরকম নাই যে দুপুরের সবার হবে। আসলে ফ্রিজের মধ্যে মুরগির মাংস রান্না করা আছে। তো তুর্য বলল যে মা মুরগির মাংস দিয়ে পোলাও খাবো, তুমি পোলাও রান্না করে নাও। চামড়া উঠে গেছে। যেহেতু পোলাও রান্না করতে সময় লাগে না, ওটা খাওয়ার আগে আগে রান্না করে নিলেই হবে। আচ্ছা, এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করব, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে, আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন, মন থেকে আপনাদের সকলের প্রতি রইল অনেক ভালোবাসার দোয়া। এখন চলে এসেছে একদম সন্ধ্যার আগে আগে। ছোলা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা রান্না করা হয়নি, তো রান্না করে নেব। আচ্ছা, এই পর্যায়ে এসে একজনের কমেন্ট পড়ব। নূর আহাদ স্যার আইডি থেকে কমেন্ট করেছিল। কমেন্টটা ছিল এরকম: আন্টি, আমার আব্বুর আইডি থেকে বলছি, আমার আম্মু আপনার ভিডিওগুলো প্রতিদিন দেখে। আপনার ভিডিও আমার আম্মুর খুব ভালো লাগে। আর আপনি যে অসুস্থ, আম্মু আপনার জন্য অনেক দোয়া করে। ভালো থাকবেন। প্রথমত অসংখ্য ধন্যবাদ ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য। জেনে খুব ভালো লাগলো যে তোমার আম্মু আমার ভিডিও দেখে ভালোবেসে। আর যদিও তোমার আম্মু আমার ভিডিও দেখে, কিন্তু আজকের কমেন্টটা করেছো তুমি। তো তুমি মামুনি না বাবাই সেটা কিন্তু আমি বুঝতে পারলাম না। তো মন থেকে তোমার জন্য ভালোবাসা আর দোয়া রইল। ভালো থেকো তোমরা। এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু ছোলা রান্না করে নিচ্ছি প্রায় শেষের দিকে। আর এদিকে মাগরিবের আজানও দেওয়া শুরু হয়েছে। তো আমারও ছোলাটা রান্না প্রায় শেষের দিকে। আমি সামান্য একটু পানি দিয়ে জিরা গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে ঢেকে রাখবো। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী ভিডিওতে আরও কথা হবে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ওকে।